এই তুমি কোথায় আছো? কেন? তুমি জানো না আমি এখন অফিসে আছি? তুমি এভাবে বলছো কেন? অনেক রাত হয়েছে, তোমার কথা খুব মনে পড়ছে, আর অনেক টেনশনে হচ্ছে তাই কল দিলাম। আমি এখন বিজি আছি, ফোন রাখো। এই বলে কলটা কেটে দিলাম। এমনিতেই বস সকালে অনেক কথা শুনিয়েছেন, সেই সাথে প্রচুর কাজে চাপে মেজাজটাই চড়া হয়ে গেছে। এখন তার কথা শুনতে খুবই অস্বস্তি লাগছিল। রাগে গজগজ করতে করতে তাড়াতাড়ি সব কাজ শেষ করে গাড়ি ড্রাইভ করে বাসায় আসলাম। আজ আলিশার জন্য কিছু নিয়েও আসেনি। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালে আলিশা এসে খুলে দিয়েই দ্রুত আমার জন্য খাবার বেড়ে টেবিলে রেখেই রুমে চলে গেল। আমি তার এমন আচরণে খুব অবাক হলাম, কারণ আলিশা আমি অফিস থেকে ফিরলেই এসে প্রথমে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আমি তার কপালে চুমু এঁকে দিলে সে আমাকে ছেড়ে দিয়ে খাবার বাড়তে গেলে আমি ফ্রেশ হয়ে তারপর দুজনে একসাথে খাই। তখনই আমার কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ে গেল। কাজের চাপ আর বসের ওপর জমে থাকা রাগ আমি পাগলিটার ওপর খাটিয়েছি, যা ভেবে খুবই খারাপ লাগছে। বিয়ের পর কোনোদিন তার সাথে এতটা বাজে ব্যবহার করিনি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই রোজ তার পছন্দের ফুচকা, চকলেট, তেঁতুল চাটনি বা অন্য কিছু নিয়ে আসতাম। কিন্তু আজ আমি তার জন্য কিছুই আনিনি, বরং তাকে কষ্ট দিয়েছি। এই ভেবে আর সময় নষ্ট না করে দ্রুত আমাদের বেডরুমে চলে আসলাম। এসে দেখি আলিশা গালে হাত দিয়ে বসে আছে। আমি তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের কান দুটো ধরে বললাম, সরি জান, বিশ্বাস করো, তখন আমি বসের ওপর অনেকটাই রেগেছিলাম, তাই তোমার সাথে এতটা বাজে ব্যবহার করে ফেলেছি। প্লিজ, সত্যি খুব সরি। আমার কথায় আলিশা কিছুই বলল না, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি এবার দুষ্টুমি করে আলিশার হাত টেনে আমার কান ধরিয়ে বললাম, আমি খুব সরি, আমার জানটার জন্য ফুচকা, ঝালমুড়ি, চকলেট কিছুই আনতে পারিনি। প্লিজ সোনা, আর রাগ করে থেকো না। আলিশা কথাগুলো শুনে এক ঝাটকায় তার হাত দুটো সরিয়ে নিল। তারপর অভিমানী কণ্ঠে বলল, আমি কেউ খাওয়ার জন্য কিছু আনিনি বলে কষ্ট পাইনি, কারণ আমি তাকে এটা সেটা খাওয়ার জন্য ভালোবাসিনি। প্লিজ বউ, কেঁদো না। আজ সকালে বস বিনা কারণে আমাকে অনেক কথা শোনায়, তারপর প্রতিদিনের তুলনায় দ্বিগুণ কাজ ধরিয়ে দেয়, তাই ওনার ওপর খুব রাগ হয় আমার। এদিকে রাত 10টা বেজে গেছে। আমি শুধু ছটপট করছিলাম কখন আমার জানটাকে দেখতে পাবো। ঠিক তখনই তুমি কল দিলে। আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ আর অভিমান করে থেকো না। আলিশা কিছু না বলেই আমার হাত ধরে দাঁড় করিয়ে তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি যখন আমার সাথে রেগে কথা বলছিলে, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমি চাই না ফুচকা চকোলেট খেতে, আমার শুধু তোমাকে চাই। এই, তুমি খাবার খেয়েছো? না, তুমি ছাড়া একা খেতে ইচ্ছে করে না। এখন প্রায় 11টা বাজে, আমার খুব খিদে পেয়েছে। আসো, তুমি আমাকে খাইয়ে দাও। আলিশা মুচকি হেসে বলল। ঠিক আছে। এই বলে আলিশা রুম থেকে বেরিয়ে যেতে চাইলে আমি তাকে কোলে তুলে নিলাম। এ কি করছো? তুমি না খাবার খাবে? হ্যাঁ, খাবো তো। তুমি আমাকে ভালোভাবে ধরে রাখো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমি আলিশাকে কোলে নিয়েই রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসলাম। আলিশা এখনও আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি তার গালে ঠোঁট ছুঁয়ে চেয়ারে বসিয়ে দিলাম। আলিশা হাত ধুয়ে আমাকে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। আমি তাকে এক হাতে জড়িয়ে ধরে বসে আছি। কিছুক্ষণ পর আমিও হাত ধুয়ে আলিশাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে রুমে আসার সময় আবারও তাকে কোলে নিতে চাইলে সে বলল, এই এখন কোলে নিও না, পেটে ব্যথা পাবে। না জান, কিচ্ছু হবে না। প্লিজ জেদ করো না। হুম, ঠিক আছে। এই বলে আমি তার হাত ধরে দুজনে বেডরুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। আলিশার ডান দিক ফিরে শুয়েছে, তাই আমি তার দিক ফিরে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আলিশা ঘুম থেকে ডেকে দিলে ফ্রেশ হয়ে দুজনে একসাথে নাস্তা করে তাকে আল্লাহ হাফেজ বলে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে আসা মাত্রই স্যার আমাকে তার ডেস্কে ডেকে পাঠালেন। নিশ্চয় আবারও কথা শুনিয়ে কাজ 3 গুণ করে দিবেন। আমি নিজের মনে এসব বিড়বিড় করতে করতে স্যারের ডেস্কে এসে সালাম দিলে স্যার আমাকে বসতে বললেন। তানভীর সাহেব, সরি, শুধুই আপনাকে অনেক বাজে কথা শুনিয়েছি।
আসলে গতকাল সকালে আমার স্ত্রীর সাথে খুব কথা কাটাকাটি হয়েছিল, তাই সব রাগ আপনার উপর ঝেড়ে ফেলেছি। স্যার, এতে সরি বলার কিছু নেই। আর কোনো কাজ থাকলে বলুন, আমি দেখছি। না, আপনার আজ আর কোনো কাজ নেই। গতকাল আপনি যে এক্সট্রা কাজগুলো করেছিলেন সেগুলোই আপনার আজকের কাজ ছিল। জি স্যার, তাহলে কি আজ আমি বাসায় চলে যেতে পারি? হ্যাঁ, কাজ যেহেতু নেই আপনি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ আর ওয়েলকাম। স্যারের সাথে কথা বলে হাসতে হাসতে বেরিয়ে আসলাম। স্যার ওনার বইয়ের ওপর জমানো রাগ আমার ওপর খাটালেন, আর সেই রাগ গিয়ে পড়লো আমার বইয়ের ওপরে, আর শেষ হলো আমার আজকে ছুটি দিয়ে। ভাবছি আজ আলিশাকে সারপ্রাইজ দিব। সে খুব করে চাই কেউ একজন তার পাশে থাকুক। সারাদিন একা একা থাকতে তার খুব খারাপ লাগে। বাসার কাছেরই একটি দোকান থেকে দুজনের জন্য দুটো আইসক্রিম ও কিছু চকলেট নিলাম। আলিশা এই কোন আইসক্রিম খেতে খুব পছন্দ করে। অন্যদিকে আলিশা সোফায় বসে বসে তানভীরের পাগলামিগুলোর কথা ভাবছিল। ছেলেটা সত্যি তাকে অনেক বেশি ভালোবাসে। কাল রাতে কেমন করে তার হাত নিয়ে নিজের কানে ধরেছিল, যা ভেবে আলিশার খুবই হাসি পাচ্ছে। সে যেই সোফা থেকে উঠে বেডরুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় কারো কলিং বেল বাজানোর আওয়াজ পেয়ে দরজার কাছে চলে আসলো। তারপর আলিশা যেয়ে দরজাটা খুলে দেখল তানভীর তার সামনে চকলেট আর আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। এই তুমি না অফিসে গিয়েছিলে? হ্যাঁ বউ, গিয়েছিলাম। স্যার ডেকে বললেন আজ আমার কাজ নেই। যা ছিল সব কাজ কালকে শেষ করে এসেছি, তাই আজ আমার ছুটি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হবে আজ। তুমিও সারাদিন আমার পাশে থাকবে। হ্যাঁ সোনা, তাই তো দ্রুত বাসায় চলে আসলাম। আচ্ছা, তুমি গিয়ে ড্রেস চেঞ্জ করো, আমি এক্ষুনি আসছি। আলিশা কথাটা বলতেই আমি তার গালে চুমু এঁকে দিয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করতেই আলিশা রুমে প্রবেশ করলো। আমি দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলাম। তখনই সে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো? পড়ে যাবো তো। ভয় পেও না সোনা, পড়বে না। আমার কথায় আলিশা চুপ হয়ে গেল। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আজ আলিশাকে খুব বেশি সুন্দর লাগছে। তার পরনে লাল থ্রি পিস, কানে সোনার দুল, দুই হাতে লাল চুড়ি। আজ জন্য তাকে এক নতুন রূপে আবিষ্কার করলাম। এইভাবে তাকিয়ে আছো কেন? আমার সোনা বউটাকে খুব বেশি সুন্দর লাগছে তাই। তোমার পছন্দ হয়েছে? খুব। আচ্ছা, এই থ্রি পিস তোমাকে কে এনে দিয়েছে? চুড়ি আর সোনার দুল তো আমার দেওয়া। হ্যাঁ, এই থ্রি পিসটা সিজান ভাইয়া গিফট করেছে। অনেক দিন হলো তুলে রেখেছিলাম। আজ তুমি আছো, তাই ভাবলাম পরে দেখাই তোমার পছন্দ হয় কিনা। হ্যাঁ, আমার শালার পছন্দ আছে। এই ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগছে। এই, এবার আমাকে নিচে নামাও। আর একটু থাকো না। তুমি নিচে নামাও, আমি তো কোথাও যাচ্ছি না। আজ সারা দিন আমরা দুজন মিলে ঘুরবো। ওহ তাই তো, তোমাকে দেখে ভুলে গিয়েছিলাম আমাদের বিয়ে হয়েছে অনেক আগেই। আলিশা আমার কথায় খুব লজ্জা পেয়ে চোখ বন্ধ করলে আমি তাকে নামিয়ে দিলাম। এমনিতে তার ওজন ভালোই, বাট তাকে কোলে নিলে আমার কোনো কষ্ট হয় না, বরং আমার মনে খুব ভালো লাগা কাজ করে। তাকে কাছে পাওয়ার এক অন্যরকম অনুভূতি আমাকে গ্রাস করে। এই মুহূর্তে কষ্টগুলো আনন্দে বদলে যায়। আমাকে চুপ করে থাকতে দেখে আলিশা বলল, এই, তুমি বললে ভুলে গেছো আমাদের বিয়ে হয়েছে? হ্যাঁ সত্যি। তাহলে আমাকে কি ভেবে ওভাবে তাকিয়েছিলে? গার্লফ্রেন্ড। তোমার কি বিয়ের 9 মাস পরও বউয়ের সাথে প্রেম করতে ইচ্ছে করছে? হ্যাঁ সোনা, এটা তুমি একদম ঠিক বলছো। চলো আমরা দুজন আর সারাদিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো প্রেম করি। আমার কথায় আলিশা কিছুক্ষণ ভেবে মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে এখন থেকেই আমার বয়ফ্রেন্ড আছে। এই যান, আজ অনেকদিন পর দেখা হলো, চলো কোথাও ঘুরতে যাই। এই যাও তো, একদম ফান করবে না। প্রতিদিন আমাকে চালিয়ে মারে, আর উনি বলছেন অনেকদিন পর দেখা হয়েছে। আলিশা মুখ ভেঙচি কেটে কথাটা বলল। আমি তার কাছে গিয়ে কানে কানে বললাম, বউ, গার্লফ্রেন্ডকে একটু ঢপ মারছি, বুঝো না কেন? আলিশা আমার কথাটা শুনে মুখের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছে। আমি তার এমন হাসার কারণ জিজ্ঞেস করে বললাম, এই তুমি হাসছো কেন?
আমার প্রশ্নে আলিশা আবারও হাসতে হাসতে আমার কাছে এসে বলল, ভাগ্যিস আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। লাভ ম্যারেজ হলে নিশ্চয়ই তুমি আমাকে এইভাবেই ঠপ মারতে। আর তুমি কি করতে? বোকা হয়ে সত্যি ভেবে নিতাম। এই বলে সে হাসতে হাসতে আমার গালে হাত রেখে বলল, তবে যাই বলো, আমি জানি তুমি আমাকে কখনোই ঠপ মারতে না। আমার বরটা সত্যিই খুব ভালো, খুব খুব ভালো। তাই তো এত ভালোবাসি তোমাকে। কথাটা বলেই আলিশা আমার ডান গালে কিস করলো। আমি আলিশার মুখের খুব কাছে মুখ নিয়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি আমার গার্লফ্রেন্ড না, আমার অর্ধাঙ্গিনী। রিলেশন করলেই সম্পর্কটা আর পবিত্র থাকে না, যা স্বামী স্ত্রীর সম্পর্কে থাকে। অনেকে রিলেশন করে অন্যের হক নষ্ট করে, তারপর তাদের অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে হয়। কিছু কিছু রিলেশনে সত্যিকারের ভালোবাসাটা পূর্ণতা পায় না। আলহামদুলিল্লাহ, আমার সবসময় এটা ভেবে ভালো লাগে, জীবনে শুধু একটি মেয়েকেই মন থেকে ভালোবেসেছি, আর সেই মেয়েটি হচ্ছ তুমি, আমার বিয়ে করা বউ। তুমি আমার বউ, গার্লফ্রেন্ড, তুমি আমার জীবন। আমার হৃদয় জুড়ে শুধু তুমিই আছো। ইনশাল্লাহ সারা জীবন এই হৃদয়টা শুধু তোমারই থাকবে। কথাগুলো শেষ হতেই আলিশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তাকে নিজের দুই বাহু দ্বারা আবদ্ধ করে নিলাম। প্রায় অনেকটা সময় কেটে গেল দুজন দুজনকে জড়িয়ে ধরে একে অপরের সাথে মিশে আছি। কারো মুখে কোনো কথা নেই, সময় যেন থমকে দাঁড়িয়েছে। সময়ের সাথে সাথে আমরাও থেমে গেছি। আরও কিছুটা সময় এইভাবে থাকার পর আলিশা আমাকে ছেড়ে দিয়ে আবারও চোখের দিকে তাকালো। তার ওই চোখে কি যেন মিশে আছে, আমি হারিয়ে যাই বারবার তারই মাঝে। আচ্ছা যান, চলো পার্ক থেকে ঘুরে আসি। না, পার্কে যাবো না। আচ্ছা, তাহলে কোথায় যাবে? তোমার শ্বশুর বাড়ি। কাল তো শুক্রবার, অফিস বন্ধ। তাই ভাবছি আব্বু আম্মু আর ভাইয়ার সাথে দেখা করে আসবো। কিন্তু আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাহলে শ্বশুরবাড়ি পাবো কোথায়? এই, আমি কারো গার্লফ্রেন্ড হতে চাই না, ওকে? আমি তোমার বউ আর সেটাই থাকবো। ওকে, তুমি যখন চাইছো না, চলো শালা সিজানের সাথে আড্ডা দেওয়া যাবে। আর আজকের বাসরটা না হয় শ্বশুরবাড়িতেই হবে। কথাটা শুনে আলিশা আমার গালে হাত ছুঁয়ে দৌড়ে পালালো। কিছুক্ষণ পর রেডি হয়ে আসলে দুজনে আলিশার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এসে পৌঁছাতেই আছরের আজান কানে ভেসে আসলো। এসে দেখি শালা সিজান বাসায় নেই। শাশুড়ি আম্মু রান্নাঘরে রান্না করছিলেন। আমাদের আসার কথা শুনে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসলে আমি তাকে সালাম দিলাম। আমরা এসেছি দেখে উনি খুব খুশি হয়েছেন, সেই সাথে রাগও হলেন না জানিয়ে আসায়। হয়তো আমার জন্য ভালো মন্দ খাবার রান্না করে রাখতেন। আম্মু আমাদের ফ্রেশ হয়ে আসতে বললে আমি আলিশার সাথে তার রুমে চলে আসলাম। তারপর ফোনটা হাতে নিতে আলিশা বলল, ফোন কি চার্জ দিতে হবে? না, তোমার ভাইকে কল দিচ্ছি। আগে ফ্রেশ হয়ে নাও, তারপর। তারপর কি? তারপর যা করার করো। তুমি ঠিক কি করতে বলছো? এই বাজে চিন্তা একদম মাথা থেকে ছেড়ে ফেলো। যা ইচ্ছে রাতে, ওকে? ওকে। আলিশার কথা মতো ফ্রেশ হয়ে এসে সিজানকে কল দিতেই সিজান বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শালাবাবু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আলিশাকে নিয়ে কবে আসছেন? অনেক দিন হলো আসেন না। ডিয়ার শালা, আমরা অলরেডি এসে গেছি। তুমি আমার জন্য বাজার থেকে গরু গোস্ত ও কুচো চিংড়ি মাছ নিয়ে আসো। কি বলছিস, তুই এসে গেছিস? ওকে, ওয়েট কর, আমি বাজার করে এখনই আসছি। ওকে শালাবাবু, তাড়াতাড়ি আয়। আল্লাহ হাফেজ। সিজানের সাথে কথা বলে ফোন চার্জে লাগাতেই আলিশা বলল, এই, তুমি এত নির্লজ্জ হলে কিভাবে বলো তো? শ্বশুর বাড়িতে এসেই নিজের মুখে ভাইয়াকে বলছো চিংড়ি আর গরুর গোস্ত আনতে। সবাই জানলে কি হবে বলো তো? বউ, তুমি ভুল বুঝছো। সিজান আমার অনেক দিনের ফ্রেন্ড। ওর সাথে এসেই তোমাকে প্রথম দেখেছিলাম। আমি আমার বন্ধুকে এসব আনতে বলতেই পারি। কিন্তু এখন তো ভাইয়া তোমার সুমন্ধি হয়। তাতে কি? সবচেয়ে বড় সম্পর্কটা হলো বন্ধুত্বের। আমি সবসময় সিজানকে বন্ধুই ভাবি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না জান, এখন খাবো না, রাতে সবাই একসাথে খাবো।
আলিশা আর কিছু না বলে নিচে চলে গেল। তাকে দেখে বুঝতে পারলাম সে এখনও আমার ওপর রেগে আছে। রাতে সবার সাথে আড্ডা দিচ্ছি, সিজান আমাকে এমনভাবে প্যারা দিচ্ছে মনে হচ্ছে আলিশা ওর বোনই নয়, বরং ওর ভাবি। আমি ওর মাথায় একটা গাঁটটা মেরে রুমে এসে শুয়ে পড়লাম। অনেকক্ষণ হলো রুমে এসেছি, বাট আলিশা কোনো কথাই বলছে না। আমি তার পাশে গিয়ে হাত টেনে আমার বুকে শুইয়ে দিলাম। তারপর তাকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে? কেমন যেন আমার জানটা আমার ওপর রাগ করে আছে। না, আমি কারো ওপর রাগ করে নেই। তাহলে কারো ওপর বলছো কেন? এমনি ইচ্ছে করছে তাই। আচ্ছা সরি, আমি আর সিজানকে এভাবে কিছু আনতে বলবো না। এই তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, প্লিজ রাগ না করে আগের মতো দুষ্ট হয়ে যাও। এবার আলিশাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি ভাইয়াকে বন্ধু মনে করো, এতে ভাইয়াও কিছু বলবে না। বাট যদি কেউ জেনে যায় আমার স্বামী শ্বশুরবাড়ি এসে তার শালাকে নিজের মুখে এটা সেটা এনে খায়, তখন আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর বলবো না, খুবই সরি। হ্যাঁ ঠিক আছে। তাহলে চলো আজ বাসর করি। এই তুমি না আর ভালো হবে না। কেন, তুমি কি চাও আমি ভালো হই? না, আমি চাই তুমি যেমন আছো তেমনই থাকো। তাহলে বললে কেন? লজ্জা লাগছিল তাই বলেছি। খুব লজ্জা? হ্যাঁ। আসো লজ্জা ভেঙে দেই। চাও দুষ্টু। আলিশা কথাটা বলতেই আমি তাকে কাত হয়ে শুয়ে দিয়ে তার সারা মুখে চুমু খেতে শুরু করলাম। ধীরে ধীরে তার গলায় ও ঘাড়ে চুমু খেতেই সে আমার মাথা তার বুকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আরে বারবার বলার কি আছে, বাকিটা ইতিহাস। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।